সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। আগের দুটো সেটে আমরা আরআরবি এনটিপিসি এক্সামে আসা 40টি জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের প্রশ্ন সলভ করেছি। আজ সেট 3তে আরও 20টি প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলি যে শুধু এনটিপিসি এক্সামে এসেছিল এমন নয়, অনেক পরীক্ষাতেই এমন প্রশ্ন আসে। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে তবেই বোঝা যায় ওই পার্টিকুলার এক্সামে ঠিক কেমন ধরনের প্রশ্ন আসে এবং কেমন প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন কারণে এবারের এনটিপিসি এক্সাম হতে দেরি হচ্ছে, তবে ফর্ম ফিল আপ যখন হয়েছে এক্সাম তখন হবে। সকলকে প্রিপারেশান রাখতে হবে ঠিকঠাকভাবে। তো দেরি না করে আজকের প্রশ্নগুলো ধীরে ধীরে সলভ করা যাক। প্রথম প্রশ্ন, দ্য ওয়েলিংটন ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? ওয়েলিংটন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমার একটা ভিডিও সিরিজ আছে যেখানে কোন খেলার সঙ্গে কোন ট্রফি এবং কোন কাপ যুক্ত সেগুলো ডিটেলস দেওয়া আছে। তো এই যে ওয়েলিংটন ট্রফি, এটি রোয়িং বা নৌচালনা খেলার সঙ্গে যুক্ত। তো এখানে উত্তর হবে অপশান সি, রোয়িং বা নৌচালনা। পরের প্রশ্ন, হুইচ মুভমেন্ট ওয়াজ কল্ড অফ ফলোয়িং দ্য ভায়োলেন্স অ্যাট চৌরি চৌরা ইনসিডেন্ট? কোন মুভমেন্ট চৌরি চৌরা ঘটনার পরে প্রত্যাহার করা হয়েছিল বা বন্ধ করা হয়েছিল? তো আমরা জানি যে 1922 সালে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। তো এই ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্টকে প্রত্যাহার করেছিল। এখানে উত্তর হবে অপশান সি, নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডেজার্ট অ্যাডজয়নিং দ্য থর ডেজার্ট কল্ড ইন পাকিস্তান? মানে ভারতের যে থর ডেজার্ট তার সঙ্গে যুক্ত মানে ডেজার্টের অংশ যেটি পাকিস্তানে রয়েছে তার নাম কি? অর্থাৎ থর ডেজার্টের একটা অংশ যেটা পাকিস্তানের দিকেও আছে, তো তার নাম কি? তো তার নাম চলিস্তান, অপশান বি অ্যান্সার, চলিস্তান। পরের প্রশ্ন, এ স্মল সিটি উইথ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া জেনারেলি ইউজ ড্যাশ ফর কম্পিউটার নেটওয়ার্ক? একটা ছোট শহর যার জিওগ্রাফিক্যাল এরিয়া ছোট, তো সেখানে কোন ধরনের কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবহার করা হয়? তো সেখানে নর্মালি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়, অর্থাৎ ক্যান, অপশান এ অ্যান্সার, ক্যান। এর পুরো নাম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই পুরো নামও অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দ্য হান্ড্রেড অ্যামেন্ডমেন্ট ইন আওয়ার কনস্টিটিউশন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? অর্থাৎ 100তম সংবিধান সংশোধন ভারতে কিসের সঙ্গে যুক্ত? ভারতের সংবিধান যে 100তম সংশোধন সেটা কিসের সঙ্গে যুক্ত? তো 2015 সালে এই 100তম সংবিধান সংশোধন হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ছিটমহল সমস্যার সমাধান করা হয়েছিল। তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশান বি, অ্যাকোয়ারিং অফ টেরিটরি বাই ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার অফ সার্টেন টেরিটরি টু বাংলাদেশ। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রোটিন সিনথেসিস অকার ইন হুইচ অফ দ্য ফলোয়িং? মানে কী হয়, কোথায় প্রোটিন সিনথেসিস হয়ে থাকে? তো আমরা জানি যে প্রোটিন সিনথেসিস ঘটে থাকে রাইবোজোমে। এর সঙ্গে একটা বিষয় জেনে রাখতে হবে যে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস থেকে জিনগত তথ্য রাইবোজোমে ট্রান্সফার হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। তো একবার একটা পরীক্ষাতে এসেছিল যে ট্রান্সক্রিপশন কী, তো এই কোশ্চেনের উত্তর হবে রাইবোজোম। তো রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে, অপশান সি অ্যান্সার। পরের প্রশ্ন, চাইনিজ পিলগ্রিম ফা হিয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য পিরিয়ড অফ হুইচ রুলার? কোন শাসকের সময়ে ফা হিয়েন ভারতে এসেছিল? তো আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারত এসেছিল। তো উত্তর হবে অপশান ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই ফা হিয়েন হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ ট্রাভেলার এবং তার সঙ্গে ফিলোজফারও। পরের প্রশ্ন, দ্য লায়ন ক্যাপিটাল ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ওয়াজ বিল্ড ডিউরিং? যে ভারতের ন্যাশনাল এমব্লেম
লায়ন ক্যাপিটাল সেটি কোন শাসনকালে বা কে তৈরি করেছিল বলা যায়। তো এখানে কোশ্চেন হচ্ছে কোন শাসনকালে আর কি এটি তৈরি করা হয়েছিল। তো আমরা জানি যে এই লায়ন ক্যাপিটাল এটি তৈরি করেছিল সম্রাট অশোক। তো এই সম্রাট অশোক মৌর্য এম্পায়ারের সঙ্গে যুক্ত। তো উত্তর হবে মৌরিয়ান এম্পায়ার, অপশান বি, দ্য মৌরিয়ান এম্পায়ার। পরের প্রশ্ন 9 নম্বর। না, ও এর সঙ্গে 8 নম্বর প্রশ্ন একটা বিষয় জেনে রাখতে হবে যে এই যে ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া এটি কত সালে গ্রহণ করা হয়েছিল অফিসিয়ালি বা অ্যাডপ্ট করা হয়েছিল। তো এই জেনে রাখতে হবে। উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের ন্যাশনাল এমব্লেম গ্রহণ করা হয়েছিল। এই লায়ন ক্যাপিটাল যে ভারতের এমব্লেম হবে, ন্যাশনাল এমব্লেম, সেটি 26শে জানুয়ারি 1950 সালে গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট ইজ কুইপার বেল্ট? কুইপার বেল্ট কী? তো নেপচুনের আর কি চারপাশে যে নেপচুনের কক্ষপথের চারপাশে আর কি একটা বরফাবৃত কিছু বডি আবর্তন করে, সেটাই কুইপার বেল্ট নামে পরিচিত। তো এখানে অপশন হচ্ছে উত্তর হবে অপশন সি, আইসি প্ল্যানেটারি বডিজ দ্যাট অরবিটস অ্যারাউন্ড নেপচুন। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রোনিউট্রিয়েন্টস? নিচের যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্টস নয়, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস নয়? তো উত্তর হবে নাইট্রোজেন, নাইট্রোজেন একটি গ্যাস বটে। এছাড়া নাইট্রোজেন একটা কিন্তু সেটা এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস নয়। তো বাকি যে অপশানগুলো আছে বোরন, কপার, আয়রন, এই তিনটেই সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এই মাইক্রোনিউট্রিয়েন্টস উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। তো এখানে বলছে মাইক্রোনিউট্রিয়েন্টস নয়, তো উত্তর হবে অপশান ডি, নাইট্রোজেন। পরের প্রশ্ন, দ্য টার্ম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ইনকম্পেসিস, মানে ঠিক কোন সময়কালকে বা কোন পর্যায়কে বলা হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রাম? তো অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতা সংগ্রাম একটা 90 বছরের সময়কালকে বলা হয়। তো এই সময়কাল 1858 থেকে 1947 সাল। তো অনেকে মনে করে যেটা 1757 থেকে 1947 সাল পর্যন্ত আর কি। অ্যাকচুয়ালি যখন ভারতের শাসনভার ইংল্যান্ডের রানীর অধীনে গিয়েছিল তখন থেকে ব্রিটিশ রাজ চালু হয়েছিল এবং ওই পিরিয়ডটায় ব্রিটিশ রাজের পুরো পিরিয়ডটাই ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নামে পরিচিত। তো এই ফ্রিডম স্ট্রাগল শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 1757 মহাবিদ্রোহের পরে। তো এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন এ, এন্ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল অ্যান্ড ব্রিটিশ রাজ। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ সেলিব্রেট 19th আগস্ট অ্যাট দ্য ন্যাশনাল ডে? কোন দেশ 19শে আগস্টকে ন্যাশনাল ডে হিসাবে সেলিব্রেট করে? তো উত্তর হবে অপশান সি, আফগানিস্তান। তো এই 1919 সালে 19শে আগস্ট অ্যাংলো আফগান ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল। তো সেই দিনকেই আফগানিস্তানে ন্যাশনাল ডে হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, স্পেসক্রাফট নিড এ স্পিড অফ ওভার ড্যাশ টু স্কেপ ফ্রম আর্থস গ্র্যাভিটি? তো কোনো বস্তু যদি গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স থেকে মুক্ত হতে চায় তাহলে তার স্কেপ ভেলোসিটি হতে হবে 40,270 কিমি পার ঘন্টা। সে স্পেস ক্রাফট হোক আর যাই হোক, তার স্পিড 40,270 কিলোমিটার পার ঘন্টা অথবা বা 11.186 কিমি পার সেকেন্ড এই স্পিড থাকলে তবেই সে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি তার প্রভাব থেকে মুক্ত হবে। তো এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি, 40,270 কিমি পার আওয়ার। 14 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার টেক প্লেস? কখন অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল? প্রথম এবং দ্বিতীয় অ্যাংলো শিখ ওয়ার কখন হয়েছিল? তো প্রথম অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল 1845 সালে এবং পরেরটা হয়েছিল 1848 সালে। তো অপশন অনুযায়ী উত্তর হবে অপশান সি, একটা 1845 থেকে
1846 সাল পর্যন্ত প্রথম অ্যাংলো শিখ ওয়ার, আর দ্বিতীয় 1848 সাল থেকে 1849 সাল পর্যন্ত সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার। পরের প্রশ্ন, ফর প্রিন্টিং মাইকার ক্যারেক্টার দ্য ইঙ্ক ইউজ কন্টেন্ট হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ মাইকার ক্যারেক্টার প্রিন্ট করার জন্য যে কালি ব্যবহার করা হয় তাতে কী থাকে অ্যাকচুয়ালি, 4টে অপশান আছে। তো আগে জানতে হবে মাইকার ক্যারেক্টার বা মাইকার কোড এগুলো কী। তো এই যে মাইকার কোড চেকে ব্যবহার করা হয়ে থাকে, চেকের নিচে মাইকার কোড থাকে। তো এই মাইকার কোডের পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। ব্যাংকের পরীক্ষাতে অনেক সময় আসে যে মাইকারের পুরো নাম কি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। তো এটি মানে এক প্রকার ক্যারেক্টার রিকগনাইজেশন টেকনোলজি যেখানে আয়রন অক্সাইড ব্যবহার করা হয়। তো এখানে অপশন অনুযায়ী উত্তর হবে আয়রন অক্সাইড, অপশান ডি। পরের প্রশ্ন, তাশকেন্ট ডিক্লারেশন ফলোড ইন্ডো পাক ওয়ার অফ, মানে কত সালে তাশকেন্ট ডিক্লারেশন হয়েছিল আর কি। অ্যাকচুয়ালি এই 1965 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেটি এই ডিক্লারেশনের পরেই সমাপ্ত হয়েছিল। তো এটি হয়েছিল 1965 সালে, উত্তর হবে অপশান বি। তো এই তাশকেন্ট ডিক্লারেশন এটি ভারতের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে এই পিস এগ্রিমেন্টটা হয়েছিল, একটা শান্তি চুক্তি। তো এটি স্বাক্ষরিত হওয়ার পরের বছর কিন্তু কার্যকর হয়েছিল, 1966 সাল থেকে এই চুক্তি কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, গান পাউডার মেনলি কন্টেন্টস, গান পাউডারে কী থাকে মেনলি। গান পাউডার বেশ অনেক কিছু উপাদান দিয়েই তৈরি হয়, তো এখানে অপশানে যে কোনো একটা বলতে হবে। তো গান পাউডার মেনলি থাকে সালফার, চারকোল আর পটাশিয়াম নাইট্রেট। তো এখানে অপশানে যদি পটাশিয়াম নাইট্রেট আছে তো পটাশিয়াম নাইট্রেটটাই শুধু হবে, অপশান বি অ্যান্সার। বাবর ভারতে, মানে সম্রাট বাবর ভারতে এই গান পাউডারের ব্যবহারটা বেশ প্রচলন করেছিল। এটি বেশিরভাগ ক্ষেত্রে ফায়ার ওয়ার্কস আর মাইনিংয়ের কাজেই ব্যবহার করা হয়। তো আগে শুধুমাত্র ফায়ার ওয়ার্কসের কাজে ব্যবহার করা হতো, তারপরে বর্তমানে মাইনিং, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রেও এই গান পাউডার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিল ইজ, স্টেনলেস স্টিল কেমন। তো আমরা জানি স্টেনলেস স্টিল একটা ধাতু সংকর যেখানে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এবং কার্বন থাকে। তো এখানে অপশন যা উত্তর হবে অ্যান অ্যালয়, তা ধাতু সংকর স্টেনলেস স্টিল। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশ হ্যাজ এ ল্যান্ড বর্ডার উইথ, বাংলাদেশের সঙ্গে কোন দেশের স্থলসীমানা রয়েছে। তো ভারতের তো রয়েছে, প্রথম অপশান আছে অনলি ইন্ডিয়া, না শুধুমাত্র ভারতের সঙ্গে নয়, তার সঙ্গে অন্য দেশেরও রয়েছে। দ্বিতীয় অপশান ইন্ডিয়া এবং মায়ানমার, হ্যাঁ ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত এবং মায়ানমারের বর্ডার রয়েছে। তো অপশান বি অ্যান্সার হবে। এর সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে যে ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে, এটাও পরীক্ষাতে পড়ে। যে অনেক সময় পড়ে যে কোন রাজ্যের সঙ্গে বর্ডার নেই, আবার পড়ে যে নিচের যে অপশানগুলোর মধ্যে কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে, এমনও পড়ে। তো ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গল, এই 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গল। টোটাল বর্ডার লেন্থ প্রায় 4156 কিলোমিটার, এটাও পরীক্ষাতে পড়ে। 4156 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে টোটাল বর্ডার লেন্থ। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, রাজ্যসভা ইজ অলসো নোন অ্যাজ, রাজ্যসভা অন্য কোন নামে পরিচিত। তো আমরা জানি রাজ্যসভাকে আপার হাউসও বলা হয়, তো অপশান সি উত্তর, আপার হাউস। এর সঙ্গে জেনে রাখতে হবে রাজ্যসভা আপার হাউস এবং কাউন্সিল অফ স্টেট নামেও পরিচিত। রাজ্যসভা একটা পার্মানেন্ট হাউস, এ কখনো ডিসলভ হয় না। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা পরীক্ষাতে বারবার আসে, যে রাজ্যসভার 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি নমিনেট করে, তো তারা কোন ক্ষেত্রের সঙ্গে মেনলি যুক্ত থাকে। তো তারা আর্টস, সোশ্যাল সার্ভিস, লিটারেচার এবং সায়েন্স ফিল্ডে একটা বিশেষ আর কি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারাই এই রাজ্যসভার 12 জন নমিনেটেড মেম্বারের মধ্যে থাকে। তো রিসেন্টলি আমাদের পূর্ববর্তী যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া
রঞ্জন গগৈ, উনি রাজ্যসভার মেম্বার হিসাবে নমিনেট হয়েছে। তো ভারতের রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভার মেম্বার হিসাবে নমিনেট করে। তো আজকে এই পর্যন্ত। আমার উত্তরে কোথাও যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।